তো বন্ধুরা, আমাদের জীবনের নানান সময় বিভিন্ন রকমের পরিস্থিতি আসে। অনেক সময় তো আমাদের জীবনের প্রতি বিরক্তি চলে আসে। এমন সময় তোমরা যদি বিরক্ত হয়ে ভেঙেও পড়ো, তবুও কোনো না কোনো পথ অবশ্যই থাকে যেটা তোমার জীবনে বেঁচে থাকার আশা যোগায় আর তোমার এই জীবনযাত্রা সম্পূর্ণ করার শক্তি দেয়। ওই পথ সব সময় আমাদেরকে খুঁজে বেড়ায়। আজকের এই ভিডিওতে আমরা এমনই একটা ঘটনা দেখতে পাবো যেখানে ম্যারি নামের একটি মেয়ে একটু মোটা হওয়ার কারণে সম্পূর্ণ দুনিয়ার নজরে একজন মজার পাত্রী হয়ে গেছিল। এমনকি তার নিজের লোকেরা অবধি তাকে বিরক্ত করত। এসব কারণেই ম্যারি একবার তার জীবন শেষ করে ফেলবে বলে ঠিক করেছিল। আর ঠিক তখনই তার জীবনে এমন একটা মোড় আসে যার পর সে নিজের মধ্যে এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা তার জীবন সম্পূর্ণ বদলে দেয়। বন্ধুরা, এক কথায় বলতে গেলে সত্যি এটা একটা অসাধারণ কাহিনী। তাই তোমাদের কাছে এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো কাহিনীর শুরুতে আমরা ম্যারি নামের একটি মেয়েকে দেখতে পাই যার বয়স ছিল 32 বছর, কিন্তু এখনো পর্যন্ত তার বিয়ে হয়নি। এমনকি সে কোনো কাজও করে না, যদিও সে চাকরি করতে চায়, কিন্তু যেখানেই সে কাজ করতে যায় না সেখানকার সবাই তাকে মোটা বলে খ্যাপাতে শুরু করে দেয়। এই জন্যই ম্যারি এখন সব সময় বাড়িতেই থাকে। কখনো তার মন চাইলে একটু বাইরে ঘুরতে যায়, আর তা না হলে সারা দিন ঘরের ভিতরে শুয়ে বসে থাকা ও খাবার খাওয়াই তার কাজ। তার এমন আচরণের কারণে তার মা ও তার বোন জুলিয়া ভীষণ বিরক্ত ছিল। তারা মনে করত যে ম্যারি যদি এমন ভাবেই থাকে তাহলে সে সারা জীবন তাদের কাঁধে বোঝা হয়েই বেড়াবে। তাদের বাড়িতেই ম্যারির কাজিন অ্যানাও থাকতো। অ্যানা পেশায় ছিল একজন জার্নালিস্ট। সে এখানকারই একটা টিভি শোতে কাজ করত। কিছুদিন আগেই তাদের কোম্পানি একটা নতুন টিভি শো লঞ্চ করেছিল যেখানে জবলেস লোকেদের নিয়ে এসে তাদের ইন্টারভিউ নেওয়া হয়, যেখানে ওই জবলেস ব্যক্তিটি এসে তার ব্যাপারে সবকিছু বলে দেয়। তারপর ওই টিভি শো দেখে যদি কোনো কোম্পানি তার প্রতি ইন্টারেস্টেড হয় তখন তারা তাকে হায়ার করে নেয়। তাই এখন অ্যানা ম্যারিকেও ওই শোতে নিয়ে যেতে চায়, যেই কারণে হতে পারে ম্যারি এর থেকে কোনো ভালো জবও পেয়ে যেতে পারে। এর জন্য ম্যারিও তো প্রথমে রাজি হয়ে যায়, কিন্তু অ্যানা যখন শো এর জন্য রেকর্ডিং শুরু করে আর ম্যারি ও তার মাকে একটু নাটক করতে বলে, যেমন আমাদের জীবনে অনেক সমস্যা, ঠিকমতো দুবেলার খাবারও জোটে না, ইত্যাদি ইত্যাদি, যাতে এই ধরনের অসুবিধা দেখে আর তাদের নাটক দেখে অডিয়েন্সরাও মজা পায়। এমনটাই তো হয় বন্ধুরা, সব টিভি চ্যানেলেরা এমনটাই করে। এটা শুনে ম্যারি রেকর্ডিং বন্ধ করতে বলে যে না, আমার কোনো রেকর্ডিং এর প্রয়োজন নেই, আর না তো আমার কোনো কাজ করার প্রয়োজন আছে। এই জন্য তোমরা সবাই প্লিজ আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। এরপর ম্যারির মা ও ম্যারির বোন জুলিয়া তাকে অনেক বোঝায়, কিন্তু ম্যারি তাদের কোনো কথা শোনে না। আর এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন ম্যারি রাগ করে বাড়ির বাইরে চলে আসে আর সারাদিন বাড়ির বাইরেই থাকে। ম্যারি বাড়ির বাইরে এসে তার বন্ধু ও তার বয়ফ্রেন্ডকে একটা রেস্টুরেন্টে দেখা করতে ডাকে যাতে তার মুড একটু ভালো হয়। ঠিক তখনই আমরা দেখতে পাই যে ম্যারির বান্ধবী ও তার বয়ফ্রেন্ড একসাথেই আছে, তাও আবার একই খাটের ওপর। যার মানে ম্যারির বয়ফ্রেন্ড তাকে চিট করছিল, যেই ব্যাপারে ম্যারির একদমই ধারণা ছিল না। তারপর তারা তিনজন একসাথে রেস্টুরেন্টে দেখা করে। ম্যারির বয়ফ্রেন্ডের এই সময়টা একদম সঠিক সুযোগ মনে হচ্ছিল, তাই সে এখানেই তার সামনে সরাসরি বলে দেয় যে দেখো, আজ আমি তোমার সাথে ব্রেকআপ করছি, কেননা আমি তোমার বান্ধবীকে পছন্দ করি আর আগামী মাসেই আমরা দুজন বিয়েও করতে চলেছি। বেচারি ম্যারি এখানে তাদের দুজনের সাথে কথা বলতে এসেছিল যাতে তাদের সাথে কথা বলে সে তার মন একটু হালকা করতে পারে, কিন্তু এখানে তো উল্টো, তার আরো একটা বড় ঝটকা লাগে। তার বান্ধবী তাকে বলে যে দেখো, তোমার সাথে আমরা যেটা করেছি এটা ঠিক না, কিন্তু কিছু মনে করো না, আমাদের বিয়েতে অবশ্যই এসো, তা না হলে লোকে বলবে আমি ভালো মেয়ে নই, আমি বান্ধবীর বয়ফ্রেন্ড ছিনিয়ে নিয়েছি। এটা শুনে তো ম্যারি এতটাই রেগে যায় যে সে যদি পারতো তাহলে এখানেই তাদের দুজনকে মেরে ফেলতো, কিন্তু সে তার বান্ধবীকে এটা বলে চলে যায় যে যাহার নামে যাও তোমরা। অন্যদিকে জুলিয়া তার মাকে বলছিল যে মা, তুমি তো জানোই আমার ডিভোর্স হয়ে গেছে আর আমার মেয়ের দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে। আমার স্বামী তার খরচা দেওয়ার জন্য রাজি না, তাই আমি ভাবছিলাম আমি ম্যারির সাথে কথা বলবো যে দাদু তার নামে একটা বাড়ি লিখে দিয়েছিল, সেই বাড়িটা ম্যারি যদি আমার নামে করে দেয় তাহলে ওটা দিয়ে আমার মেয়ের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। তা না হলে তো আমার কাছে আর এত টাকা নেই যেটা দিয়ে আমি আমার মেয়ের স্কুলের ফি দিতে পারবো। এর জন্য ম্যারির মা আর কোনো প্রশ্ন না করে সাথে
সাথে সাথেই রাজি হয়ে যায় যে তুমি একদমই চিন্তা করো না বাবু, ম্যারিকে আমি রাজি করাবো। এরপর তারা সবাই যখন লাঞ্চ করার জন্য টেবিলে এসে বসে, তখন ম্যারির মা তার কাছে ওই বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে যে বাবু, জুলিয়ার মেয়ে তো তোমারও মেয়ের মতোই, তাই তার ভবিষ্যতের ব্যাপারে তোমাকেও ভাবতে হবে। তুমি ওই বাড়িটা তার নামে করে দিতে পারো। ম্যারি বলে যে হ্যাঁ, তার জন্য তো আমি সব কিছু করতে পারি, কিন্তু তুমি কি জুলিয়ার কাছে কখনো এটা জিজ্ঞেস করেছিলে যে তার ডিভোর্স কেন হয়েছিল? নিজের স্বামীকে ছেড়ে অন্য লোকের সাথে লটর পটর করলে তো এই অবস্থাই হবে। আর তার মেয়েও তার ওই স্বামীর না, কিন্তু তারপরেও আমি তাকে আমার মেয়ের মতোই মনে করি, আর তার জন্য আমি আমার বাড়ি জুলিয়ার নামে করে দিতে রাজি আছি মা। এটা শুনে জুলিয়া তো একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে যে তুমি আমার চরিত্রে প্রশ্ন তুলছো। একেই তো বড় বোন হয়ে সারাদিন ঘরের ভিতরেই পড়ে থাকো, আর আজ অবধি তুমি কখনোই একটা টাকা উপার্জন করে দাওনি। আমি ছোট বোন হয়েও বাড়ির সব দায়িত্ব সামাল দেই, আর উল্টো তুমি আমাকেই ক্যারেক্টারলেস বলছো। তাদের এই তর্কাতর্কি এতটাই বেড়ে যায় যে তাদের দুজনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। এই জন্য ম্যারি তার সব জিনিস সুটকেসে ভরে নিয়ে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসা যতটা সহজ, বাইরে এসে সবকিছু ম্যানেজ করা ঠিক ততটাই কঠিন। এরপর ম্যারি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকবে বলে ভাবে, কিন্তু ওই তো সমস্যা, ঘর ভাড়া অনেকটাই বেশি ছিল, আর তখন তার কাছে এতগুলো টাকাও ছিল না যেটা দিয়ে সে এই ঘর ভাড়া দিতে পারবে। ঠিক তখনই তার মা তাকে কিছু টাকা পাঠিয়ে দেয়, কেননা তিনি এটা জানতেন যে ম্যারি নিজে তো চাইবে না, কিন্তু তার প্রয়োজন তো অবশ্যই হবে। তাই ম্যারি ওই টাকা দিয়ে একটা ঘর ভাড়া নিয়ে নেয়, আর তার অন্যান্য খরচ চালানোর জন্য একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজের জন্য অ্যাপ্লাই করে দেয়, যেই কাজটা সে পেয়েও যায়। কিন্তু ওই রেস্টুরেন্টের মালিক খুবই ঠারকি লোক ছিল, যে অন্যান্য সব ওয়েট্রেসদের খুব খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করত। কিন্তু এই সময় ম্যারির যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজের প্রয়োজন ছিল, আর এখন এই কাজ ছাড়া তার আর অন্য কোনো উপায়ও ছিল না। তাই সে এই রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করার জন্য রাজি হয়ে যায়। এভাবেই একদিন ম্যারিকে তার মালিক তার গাড়ি থেকে সিগারেটের প্যাকেট নিয়ে আসতে বলে। তখন সে গাড়িতে বসে ভুল করে গাড়ির হেডলাইট জ্বালিয়ে দেয়। ঠিক তখনই গাড়ির সামনেই থমাস নামের একজন লোক হালকা হচ্ছিল, আর সেখানে আলো পড়ার সাথে সাথে সে ঝটাপট তার শাটার বন্ধ করে ফেলে, আর ভাবে আরে ইয়ার, এই গাড়িওয়ালা তো সবার সামনে আমার মান সম্মান দায়ে তুলে দিচ্ছে। সে গাড়ির দিকে তাকিয়ে চিল্লাতে শুরু করে, কিন্তু কাছে যাওয়ার পর মেয়ে দেখে সে চুপ হয়ে যায়। ম্যারি বলে যে আমাকে ক্ষমা করে দাও, ভুল করে গাড়ির লাইট অন হয়ে গেছিল, আমি এখনই এটা ঠিক করে দিচ্ছি। তারপর থমাস ওখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে ওখানেই তার গ্লাভস ছেড়ে গেছিল। আসলে থমাস ছিল একজন বক্সিং কোচ, সে ওখানকারই একটা জিমে লোকেদের বক্সিং শেখায়। এরপর ম্যারি তাকে ওই গ্লাভস ফিরিয়ে দেওয়ার জন্য ওই জিমে যায়। থমাস তার গ্লাভ ফিরে পেয়ে সে এর জন্য ম্যারিকে ধন্যবাদও জানায়। এর সাথে সে তার কাছে এটাও জিজ্ঞেস করে যে তুমি কি বক্সিং পছন্দ করো, যার জবাবে ম্যারিও হ্যাঁ বলে দেয়, যেখানেই সে বক্সিং এর বও জানতো না। এরপর থমাস তাকে তার উইচ্যাট গ্রুপে অ্যাড করে নেয়, যেটা হোয়াটসঅ্যাপের মতনই একটা অ্যাপ। সে তাকে এই গ্রুপে অ্যাড করেছিল তার কারণ যদি ম্যারির কখনো বক্সিং শেখার ইচ্ছে হয় তাহলে সে যাতে তার সাথে যোগাযোগ করতে পারে। তার পরের সিনে আমরা দেখতে পাই যে ওই জিমের মালিক সব কোচকে একসাথে দাঁড় করিয়ে তাদের ওপর চিল্লাচ্ছে যে লোকেরা আমাদের জিমের মেম্বারশিপ নিচ্ছে না, এভাবে আমাদের জিম চলবে কিভাবে, জিম তো বন্ধ হয়ে যাবে। এই জন্য কাল আমি একটা প্রোগ্রামের আয়োজন করেছি, ওখানে অনেকেই আসবে। ওখানেই সব কোচদের কাজ এই হবে যে তাদেরকে ওখানকার সবাইকে বোঝাতে হবে যাতে তারা সবাই আমাদের জিমের মেম্বারশিপ নিয়ে নেয়। এটা শুনে তো থমাসের খুবই মাথা গরম হয়ে যায় যে আরে ইয়ার, আমি তো এখানে কোচ হিসেবে জয়েন করেছিলাম, আর এ তো আমাকে সেলসম্যান বানিয়ে দিচ্ছে। বলো তো দেখি, কোচকে মেম্বারশিপ সেল করতে বলছে, কিন্তু কি আর করার, সে আর করবেটাই বা কি? তার কথা অমান্য করলে তো তার চাকরিটাও চলে যাবে। তাই সে কিছুই বলে না। তার কিছুক্ষণ পর থমাস মেসেজে ম্যারিকে বলে যে ফ্রি হয়ে আমার সাথে পার্কে দেখা করো। এটা দেখে ম্যারির বেশ ভালোই লাগে, কেননা কোথাও না কোথাও সে তাকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু রেস্টুরেন্টেই কাজ করা অন্য একটি মেয়ে ম্যারিকে বলে দেয় যে দেখো, বেশি খুশি হওয়ার কোনো মানে নেই, সে তোমাকে এই জন্যই পার্কে ডেকেছে যাতে সে তোমার কাছে একটা মেম্বারশিপ বিক্রি করতে পারে। কিন্তু তবুও ম্যারি তার কথায় কোনো পাত্তা না দিয়ে পার্কে চলে আসে, যেখানে সময় মতো থমাসও চলে আসে। এখন ম্যারি এটা দেখতে চাইছিল যে থমাস কি তাকে মেম্বারশিপ নেওয়ার কথা বলে নাকি সে তাকে এমনি কথা বলতে ডেকেছে। তখন থমাস আরো উল্টো ম্যারিকে বলে যে মেম্বারশিপ বিক্রি করা আমার
একদমই পছন্দ না, এসব কাজ আমি ঘৃণা করি। আমি তো শুধু ওই প্রোগ্রামে যেতে চাইছিলাম না, তাই আমি তোমাকে এখানে ডেকেছি যাতে কিছুক্ষণ আমরা দুজন কথা বলে সময় কাটাতে পারি। এটা শুনে ম্যারির ভালো লাগে যে না, আসলেই সে একজন ভালো মানুষ। এটা ভেবে সে খুশিও হয়, আর মনে হচ্ছিল যেন এখন থমাসও হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছিল, তাই হয়তো সে তাকে দেখা করার জন্য ডেকেছে। এই জন্য তখন সে না বলতেই থমাসের কাছে মেম্বারশিপ নিয়ে নেয় যাতে সে বক্সিং ট্রেনিং এ তার সাথে আরো সময় কাটাতে পারবে। এরপর থমাস ওই জিমে ম্যারিকে যথেষ্ট ভালোভাবে প্র্যাকটিস করায়। একটু একটু করে ম্যারিও ভালোই শিখতে শুরু করে দিয়েছিল, আর এই ট্রেনিংই ম্যারিকে থমাসের আরো কাছে নিয়ে আসে। এভাবেই একদিন এই জিমে কোচদের ম্যাচ হয়, আর এই ম্যাচে যে জিতবে তাকে 50,000 টাকা দেওয়া হবে। আর এর সাথে আসন্ন বক্সিং চ্যাম্পিয়নশিপে, যেটা আলাদা আলাদা সব জিমের কোচদের মধ্যে হয়, তাতে পার্টিসিপেট করার সুযোগও পাবে। এখন থমাস ওই চ্যাম্পিয়নশিপে যেতে চাইছিল, তাই সে অ্যাডাম নামের তার জিমেরই একজন কোচের সাথে লড়াই করে, আর সে তাকে যথেষ্ট ভালো টক্কর দিচ্ছিল, কিন্তু শেষমেশ সে হেরে যায় আর অ্যাডামের জয় হয়। এতে থমাস একটু রাগ আর উদাস হয়ে যায়, আর তার এই উদাসীনতায় সে বোতলের পর বোতল মদ খেয়ে ফেলে। তখন ম্যারি তাকে বোঝায় যে দেখো, এভাবে নেশা করে কিচ্ছু হবে না, হার জিত তো থাকবেই। থমাস তাকে বলে যে জানো তুমি, অ্যাডাম শুধু এই 50,000 টাকা চাইছিল, এই জন্য সে আমার সাথে জেতার জন্য তার সম্পূর্ণ জোর লাগিয়ে দিয়েছিল, কিন্তু সে চ্যাম্পিয়নশিপে একদমই যেতে চায় না। কিন্তু আমার কি, আমি 50,000 টাকা চাই না, আমি তো শুধু চ্যাম্পিয়নশিপের অংশ হতে চেয়েছিলাম। কিন্তু দেখো, আমার স্বপ্ন ভেঙে গেল। থমাসের এই অবস্থা ম্যারি সহ্য করতে পারছিল না, তাই সে অ্যাডামের সাথে কথা বলতে যায় আর তাকে অ্যাডভান্স 2 মাসের স্যালারি দিয়ে বলে যে এখানে 50,000-এর বেশি আছে, তুমি জিমের মালিককে বলে দাও যে চ্যাম্পিয়নশিপে তুমি যাবে না, আর যাতে সে তোমার জায়গায় থমাসকে সিলেক্ট করে নেয়। এটা শুনে অ্যাডাম তো খুশি হয়ে যায় যে ওয়াও, আমার কাজও হয়ে গেল আর টাকাও পেয়ে গেলাম। তাই সে তখন তার নামের জায়গায় থমাসের নাম চ্যাম্পিয়নশিপে পাঠিয়ে দেয়। এটা শুনে থমাসও খুবই শান্তি পায়, কিন্তু এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না যে এর পেছনে ম্যারির হাত ছিল, কেননা সে থমাসকে কিছু না জানিয়েই তার অ্যাডভান্স স্যালারি অ্যাডামকে দিয়ে দিয়েছিল। কিন্তু এখন থমাসকে খুশি দেখে ম্যারিও অনেক খুশি হয়, যেটা দেখেই মনে হচ্ছিল তারা দুজন একে অপরকে পছন্দ করে। এরপর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে চ্যাম্পিয়নশিপে থমাসের সাথে যেই ছেলেটা লড়বে তার বাবা থমাসের সাথে দেখা করতে এসেছে। সে এখানে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিল যাতে সে এই টাকা নিয়ে চ্যাম্পিয়নশিপে হেরে যায়, তাই সে এর জন্য তাকে একটা বড়সড় মূল্য দেওয়ার জন্য তৈরি ছিল। এই ব্যাপারে ম্যারি যখন জানতে পারে, তখন সে ওই লোকটার চলে যাওয়ার পর থমাসের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তারপর বলো তুমি কি চিন্তা ভাবনা করলে, তোমার তো এত সময় নেওয়ার প্রয়োজনই নেই তাই না, এখনই গিয়ে তাকে বলে দাও যে তোমাকে ম্যাচ জিততে হবে, কেননা তুমি বক্সিং ভালোবাসো, বলে এসো তাকে। তখন থমাস বলে যে আমি রিটায়ারমেন্ট নিতে যাচ্ছি, এরপর আমার অনেক টাকার প্রয়োজন হবে, এখন আমাকে জিতেই যে রিটায়ারমেন্ট নিতে হবে এটা কি জরুরি? তাই আমি ঠিক করেছি যে আমি জেনে বুঝে চ্যাম্পিয়নশিপ হেরে যাব। ম্যারির মনে ঝটকা লাগে, এটা সে কি করছে? থমাস তো বলতো বক্সিং তার স্বপ্ন, আর তার কাছে তার স্বপ্নের চেয়ে বড় আর কিছুই না, তাহলে এখন সে এমনটা কেন বলছে? এটাই ম্যারি বুঝে উঠতে পারছিল না। সে থমাসকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, একবার আবার ভালোভাবে ভেবে দেখো। থমাস বলে যে আরে তুমি বলো, তুমি কি চাও, যে রিটায়ারমেন্টের পর আমি টাকার জন্য এদিক ওদিক দৌড়ে বেড়াবো, নাকি কোনো রাজমিস্ত্রির কাজে গিয়ে লেভারি করব? না, আমি এমনটা করব না। আর এছাড়াও তুমি আমাকে এটা বলো তো, কে তুমি? আমাকে জ্ঞান দিতে এসেছো? তুমি কে? তুমি কি আমার কিছু হও নাকি? তুমি শুধু আমার জিমের একজন মেম্বার, এছাড়া আর কিছুই না। তাই তুমি একটা কাজ করো, নিজের লিমিটে থাকো, বেশি আগে যাওয়ার প্রয়োজনই নেই। এ ভাই, এটা কি বলে ফেললো এ? এটা শুনে ম্যারির মন ভেঙে যায় যে ইয়ার, আমি তো থমাসকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর আগে থমাসও তার সাথে এমন আচরণ করতো যেন সেও তাকে ভালোবাসে, কিন্তু আজ সে তাকে বলে দিল সে তো শুধু ম্যারির সাথে টাইম পাস করছিল। বেচারি ম্যারি, তার বাড়ির লোক ও তার বন্ধুদের কাছে ধোকা খেয়ে বিরক্ত তো ছিলই, থমাসও তার সাথে এমনটাই করলো। সত্যি তার কপালটাই খারাপ। কিন্তু থমাস যখন চ্যাম্পিয়নশিপ লড়তে যায় আর ওখানে যার কাছে হারার জন্য সে টাকা নিয়েছিল তাকে বলে দেয় যে শোনো, প্রথমের 2 রাউন্ড আমি ভালো খেলবো, তারপরের রাউন্ডে আমি কমজোর হব, কেউ যেন সন্দেহ না করতে পারে। কিন্তু প্রথম রাউন্ডেই থমাস ওই অপোনেন্টকে এমন একটা পাঞ্চ করে যে সে প্রথম রাউন্ডেই অজ্ঞান। দ্বিতীয় রাউন্ডের আর কোনো প্রশ্নই নেই। থমাসের মাথায় তো আকাশ ভেঙে পড়ে যে এটা কি হয়ে গেল, আমার টাকা গেল, কে জানে যে তারা এমন পোলিওর রুগীকে লড়তে পাঠাবে।
পরবর্তী সিনে ম্যারি যখন রেস্টুরেন্টে আসে তখন ওই রেস্টুরেন্টের মালিক তাকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করে। ম্যারিও তো আগে থেকেই রাগে ফায়ার হয়েছিল, তাই সেও তাকে টেনে এক ঘুষি মারে, আর সেও এক ঘুষিতেই হসপিটালাইজড। এই কারণে ম্যারিকে এখন জেলে যেতে হয়, কিন্তু অ্যানা তার জামিন করায়। এখন ম্যারি আর ওই রেস্টুরেন্টে ফিরে যেতে পারবে না, তাই এখন তাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে। অ্যানা তাকে আবার বোঝানোর চেষ্টা করে, আমাদের ওই শোতে চলো, কথা দিচ্ছি ওখান থেকে তোমার জীবন আবার নতুন করে শুরু হবে। তখন ম্যারির ইচ্ছে না থাকা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। তারপর স্টেজে যাওয়ার আগে অ্যানা ম্যারিকে একটা ইয়ারপিস দেয়। বন্ধুরা, আসলে কানে ইয়ারপিস লাগিয়ে দেওয়া হয় যাতে কন্ট্রোল রুম থেকে তাকে সংকেত দিয়ে দিতে পারে যে কখন কোনটা বলতে হবে আর কোনটা না। মানে কখনো যদি এমন কোনো প্রশ্ন চলে আসে যেটার উত্তর ম্যারি দিতে পারছে না, তাহলে অ্যানা তার সাহায্য করবে। সব নিউজ রুমে এমনটাই হয়, একটা পিসি রুম থাকে, ওখান থেকেই সব কিছু কন্ট্রোল করা হয়। এখন সে ম্যারির কাছে জিজ্ঞেস করে যে তুমি কখনো চাকরির জন্য চেষ্টা কেন করোনি, আর যদি চেষ্টা করে থাকো তাহলে কাজ কেন করছো না। এছাড়াও আরো এই ধরনের কয়েকটা প্রশ্ন করে। যদিও ম্যারি ঘাবড়ে গেছিল, কিন্তু তবুও সে ওভাবেই সব প্রশ্নের জবাব দিচ্ছিল। সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল। ঠিক তখনই স্ক্রিনে ওই ভিডিওটা চালিয়ে দেওয়া হয় যখন অ্যানা প্রথমবার ম্যারির বাড়িতে ভিডিও রেকর্ডিং এর জন্য এসেছিল। আর হয়তো তোমাদের মনেই আছে যে ওই সময় ম্যারির সাথে তার মার ঝগড়া হয়ে গেছিল। এটা দেখে ওখানকার সব লোক ম্যারির নামে উল্টোপাল্টা বলতে শুরু করে যে নিজের মায়ের সাথে কথা বলার এটা কেমন ধরন, না এটা তো খুবই বাজে আচরণ। ম্যারি তো নিজের ভিডিও দেখে অবাক হয়ে যায়, কেননা ওই ভিডিওটা এডিট করা হয়েছিল আর ম্যারির মুখে এডিট করে কয়েকটা বাজে ওয়ার্ড লাগিয়ে দেওয়া হয়েছিল। ম্যারি তো ওখানকার সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে আরে এটা তো আমি করিনি, এটা নকল ভিডিও, কিন্তু ওখানকার কারোরই তার কথায় বিশ্বাস হয় না। তারা সবাই ম্যারিকে শো থেকে তাড়িয়ে দেওয়ার জন্য জেদ শুরু করে যে এমন লোকের প্রয়োজন নেই আমাদের। বেচারি ম্যারি আগে থেকেই তো বিরক্ত ছিল, আর এখন এতজন লোকের সামনে নিজেকে অপমানিত হতে দেখে ওখানেই জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। এরপর সে বাড়িতে ফিরেও ভীষণ উদাস ছিল। তার সাথে কোনো বন্ধুও ছিল না, আর না তো পরিবারের লোক, না ছিল টাকা, আর কোনো কাজও ছিল না। এইসব ব্যাপার তার ডিপ্রেশনের কারণ হয়ে ওঠে। আর হয়তো তোমরা খুব ভালোভাবেই জানো এই ডিপ্রেশন জিনিসটা কতটা ভয়ানক। আর এই ডিপ্রেশনই ম্যারিকে বাধ্য করে ফেলে তার নিজের জীবন শেষ করে ফেলার জন্য। সে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এই সিদ্ধান্ত নিয়েও নেয়, কিন্তু যেই সে এমনটা করতে যায় না, ঠিক তখনই তার ঘরের জানালায় একটা জিমের পেমপ্লেট এসে আটকে যায়, যার মধ্যে এটা লেখা ছিল যে কখনো কি আপনি আপনার জীবনে কিছু জিতেছেন, চেষ্টা করুন, অবশ্যই জিতবেন। বন্ধুরা, যদিও এটা শুধুই একটা প্রমোশনাল পেমপ্লেট ছিল, কিন্তু এতে লেখা ওই কথাটা তার মাথায় চড়ে যায়, আর সে নিজের কাছে জেদ করে যে এখন সে নিজেকে এমন ভাবে তৈরি করবে যাকে দেখে এই দুনিয়া অবাক হয়ে যাবে। এই অবধি যদি হিসেব করা যায় তাহলে দেখা যাবে যে আজ অবধি সে জীবনের সব কিছুতেই হেরেছে, কিন্তু এইবার সে জিতে দেখাবে। এই দুনিয়া তাকে অনেক ব্যবহার করেছে, তাকে নিয়ে অনেক হাসি মজাও করেছে, কিন্তু এখন থেকে আর না। তাই এরপর ম্যারি একটা জিমে অ্যাডমিশন নেয়, যারা তাকে জিমের সাথে সাথে বক্সিংও শেখাবে। ম্যারির বয়স ও তার ওজন দেখে জিমের লোকেরাও আশ্চর্য হয়ে যায় যে মানতে হবে দম আছে এর ভেতর। এত ওজন হওয়া সত্ত্বেও সে বক্সিং শিখতে চায়। এরপর ম্যারি সম্পূর্ণ দুনিয়ার সব সম্পর্ক ছেড়ে জিম আর বক্সিংকেই তার সব কিছু, মানে তার দুনিয়া বানিয়ে নেয়। আর বন্ধুরা, যেমনটা আমরা প্রায় সবাই জানি, যেই জিনিসটা পাওয়ার জেদ সব সীমা ছাড়িয়ে যায়, তখন সেই জিনিসটা পাওয়ার জন্য মানুষ জীবন লাগিয়ে দেয়। ঠিক এমনটাই ম্যারির সাথেও হয়। তার কঠোর পরিশ্রম আর বক্সিং এর প্র্যাকটিস তাকে ফিট বানানোর রাস্তায় নিয়ে যায়। ম্যারি চাইছিল যে আসন্ন বক্সিং চ্যাম্পিয়নশিপে তাদের জিমের হয়ে তাকে পাঠানো হোক, কিন্তু ওই জিম কিছু রুলস বানিয়ে রেখেছিল, যেই সব রুলস ফুলফিল করার পরেই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায়। এই জন্য ম্যারি যথেষ্ট পরিশ্রম শুরু করে আর তার ওজন কম করার চেষ্টা করে, কেননা চ্যাম্পিয়নশিপও তার স্বপ্নের মাঝে, শুধুমাত্র তার ওজনই তার পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ম্যারি হাল ছাড়ে না, আর সারা বছর এক্সারসাইজ 3 বেলা এক্সারসাইজ করতে করতে 50 কেজি ওজন কমিয়ে ফেলে, যেই কারণে আগে সে যেখানে মোটা ছিল ওখানেই সে এখন একদম সুন্দর ফিট।
আর একদম খিলাড়ির মতোই দেখতে লাগে। তাকে দেখে কেউ চিনতেই পারবে না যে এটাই ওই ম্যারি, যে কিছুদিন আগেই এত মোটা ছিল। এখন এভাবেই একদিন এই বছরের চ্যাম্পিয়নশিপে ম্যারির জিম থেকে যেই প্লেয়ারকে পাঠানোর কথা ছিল তার চোট লেগে যায়। এই জন্য জিমের সবাই চিন্তায় ছিল যে এখন তাহলে কাকে পাঠানো যায়। তখন ম্যারি বলে যে আমি ওই চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য তৈরি, আপনি আমাকে পাঠাতে পারেন। কিন্তু কোচ বলে যে না, তুমি তো সবেমাত্র চ্যাম্পিয়নশিপ খেলার জন্য কোয়ালিফাই হয়েছো, কিন্তু এখনো তুমি চ্যাম্পিয়নশিপ খেলোনি। এছাড়াও এবারের রুলসও একটু আলাদা, শুধু একটাই রাউন্ড হবে, তাও আবার একদম প্রো প্লেয়ারের সাথে। তো তুমি কি এটা করতে পারবে? ম্যারিও ফুল জোশে বলে দেয় হ্যাঁ আমি পারবো, কেননা এই সুযোগ আমি আর কখনোই ফিরে পাবো না। তাই আমার নিজেকে প্রমাণ করার জন্য এই একটা সুযোগেরই প্রয়োজন। এটা শুনে জিমের কোচ ও তার সাথে সবাই রাজি হয়ে যায়। এরপর ম্যারি যখন বাজারে গেছিল তখন সে ওখানে থমাসকে দেখতে পায়। সে ম্যারিকে দেখে তো একদম অবাক হয়ে যায়, কিন্তু সাথে সাথেই সে ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কেননা সে জানতো যে সে ম্যারিকে ধোকা দিয়েছে। তাই এখন যদি ম্যারি তাকে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই সে তাকে পেটাবে। কিন্তু ম্যারি তো তাকে কিছুই বলে না, বরং থমাসকে দেখে তো তার দয়া হচ্ছিল, দয়া। কেননা বন্ধুরা, এখন থমাস হয়ে গেছিল একজন রাজমিস্ত্রির লেবার, যেমনটা সে কখনোই হতে চায়নি। সে যদি ম্যারিকে ধোকা না দিত আর তার কথা মেনে নিত তাহলে হয়তো আজ তার জীবন অনেকটাই অন্যরকম হতো। এখানে ম্যারি পুরনো কোনো কথা বলে না, কিন্তু সে থমাসকে এতটুকু অবশ্যই বলে যে সামনের সপ্তাহে আমার ম্যাচ আছে, যদি মন চায় তাহলে ম্যাচ দেখতে অবশ্যই এসো। এটা শুনে থমাস তো আশ্চর্য হয়ে যায় যে সেই ব্যাপার তো, ম্যারিও এখন একজন প্লেয়ার হয়ে গেছে, তাকে তো চেনাই যাচ্ছে না। বন্ধুরা, থমাসকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার ভিতর অনুশোচনা হচ্ছিল। ম্যারির সাথে সে যেই ব্যবহারটা করেছিল ওটা ভেবে সে এখন পছতাচ্ছিল, কিন্তু তার মধ্যে এই সাহস ছিল না যে সে তার কাছে ক্ষমা চাইবে। আর তারপর দেখতে দেখতেই ওই দিনও চলে আসে যেই দিন ম্যারির ম্যাচ ছিল। সে সম্পূর্ণভাবে তৈরি হয়ে রিংয়ের দিকে যাচ্ছিল। ওখানে যাওয়ার সময় পাশে লাগিয়ে রাখা কাচে তার রিফ্লেকশন দেখা যাচ্ছিল। ওই রিফ্লেকশনে সে তার পুরনো রূপ দেখতে পাচ্ছিল, যে তার জীবনে হেরে গেছিল ওই ম্যারি। কিন্তু এখনকার ম্যারির কাছে তার জীবন জয় করার একটা লক্ষ্য আছে। রিফ্লেকশনে থাকা নাদুস নুদুস ম্যারি নতুন ম্যারিকে তার এই ম্যাচের জন্য বেস্ট অফ লাকও বলে। আর এটা দেখে ম্যারির অনুভব হচ্ছিল যেন সে তার জীবনে সবকিছু উপার্জন করে নিয়েছে। যদিও এখনো অবধি সে চ্যাম্পিয়নশিপ জেতেনি, কিন্তু আজ সে যেই জায়গায় দাঁড়িয়ে আছে এমনটা সে কখনো কল্পনাও করেনি। ম্যারির পরিবারের লোকেরাও তার ম্যাচ দেখতে আসে, আর এখানে থমাসও এসেছিল। কিন্তু ম্যারির সাথে যেই প্লেয়ারের ম্যাচ হতে যাচ্ছিল সে টোটাল 5 বার চ্যাম্পিয়নশিপ জিতেছে। তার উইন রেশিওও ছিল 10-এর মধ্যে 8, যার মানে প্রত্যেক 10টা ম্যাচের মধ্যে সে 8টা ম্যাচ জেতে। এই জন্যই কোচ ম্যারিকে এই রাউন্ড খেলার জন্য বারণ করেছিল, কেননা সে এই প্রথমবার চ্যাম্পিয়নশিপে এসেছে। আর তার প্রথম মোকাবেলায় যদি একজন চ্যাম্পিয়ন প্লেয়ারের সাথে হয় তাহলে সমস্যা হতে পারে। কোচ ম্যারিকে বলে যে দেখো, আগে থেকেই তুমি একজন সাবস্টিটিউট প্লেয়ার, তাই যখনই তোমার এমনটা মনে হবে যে তুমি আর লড়তে পারছো না তখন তুমি ইশারা দিয়ে দিও, আমরা ম্যাচ থামিয়ে দেব। ম্যারি বলে যে কোচ, এমন পরিস্থিতি আসবেই না, এই ম্যাচ আমি অবশ্যই জিতবো। আর তারপর ওই ম্যাচ শুরু হয়ে যায়। আর হিসেবেরই কথা, তার প্রতিপক্ষ একজন প্রো প্লেয়ার ছিল, তাই সে ম্যারিকে একটা পাঞ্চ মারারও সুযোগ দেয় না, আর ভীষণ খারাপভাবে ম্যারির ধুলাই করে দেয়। ম্যারির মুখ থেকে রক্তও বের হচ্ছিল, কিন্তু এখনো অবধি সে তার সাহস হারায়নি। সে আবার উঠে দাঁড়া হয় আর আবার তার সাথে লড়ে। এর পরের কয়েকটা রাউন্ডেও ম্যারি শুধু মার খেয়েই যায়। ওখানে থাকা সব লোক তাকে বলছিল যে এখনই আউট হয়ে যাও, তা না হলে গুরুতর চোট লেগে যাবে। কিন্তু ম্যারি সবার কথা ইগনোর করে এখনো অবধি তার অপোনেন্টের সাথে লড়ছিল, কিন্তু এখনো পর্যন্ত সে তার অপোনেন্টের ওপর সেই রকম একটা অ্যাটাকও করতে পারেনি। আর ঠিক তখনই ম্যারির অপোনেন্ট তার মুখে এমন একটা পাঞ্চ মারে যে সবাই মনে করেছিল ম্যারি অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে ম্যারির মা, জুলিয়া আর থমাস, তাদের সবার খুব খারাপ লাগে। আর আজ তারা অনুভব করতে পারছিল যে আজ অবধি তারা ম্যারির সাথে যেমনটা করেছে খুবই ভুল আর খারাপ ব্যবহার করেছে। এরপর আমরা কয়েকটা পুরনো দৃশ্য দেখতে পাই, যেখানে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে ওই বাড়ি জুলিয়ার নামে সাইন করে দিয়েছিল। এর সাথে সে তার বান্ধবীর বিয়েতেও অ্যাটেন্ড করেছিল। আর তার কাজিন অ্যানা, সে তার কোনো সাহায্য করার জন্য না, বরং সে তো তার টিভি শোর টিআরপি বাড়াতে চাইছিল। সেই ওই ভিডিওটা এডিট করেছিল যাতে সামনে থেকে ম্যারি অপমানিত হয়, কিন্তু ওই ইয়ারপিস দিয়ে ম্যারি তার সব কথা শুনে ফেলেছিল। সত্যি বন্ধুরা, এটা ভাবতেই কেমন লাগছে, এত ভালো একটি মেয়ের সাথে কেউ কিভাবে এমনটা করতে পারলো। আর এটাই এর কারণ
ছিল, যার জন্য ম্যারি এই দুনিয়ার সবকিছু ছেড়ে জিম আর বক্সিংকে নিজের করে নিয়েছে, যেটা থেকে সে জীবনে বেঁচে থাকার আশা ফিরে পায়। আর আজ যদি ম্যারি এই চ্যাম্পিয়নশিপ হেরেও যায়, তবুও সে তার জীবন তো অলরেডি জিতে নিয়েছে, কেননা সে ওই সবাইকে এর অনুভব করিয়ে দিয়েছিল একটা সময় যারা তার সাথে খুব বাজে আচরণ করত। এরপর ম্যারি আবার অনেক দম একত্রিত করে ওই রিংয়ে উঠে দাঁড়া হয়, কিন্তু সে এই রাউন্ড হেরে যায়। তখন কোচ ম্যারিকে বলে যে আজ তোমাকে এখানে এভাবে লড়তে দেখে আমরা ভীষণ গর্বিত অনুভব করছি। আজ অবধি কোনো নতুন প্লেয়ারই কোনো চ্যাম্পিয়ন প্লেয়ারকে এতক্ষণ অবধি টক্কর দিতে পারেনি, কিন্তু এমনটা তুমি করে দেখিয়েছো। এখানে ম্যারি এখন হেরে গিয়েও খুশি ছিল যে চলো আর কি, এবার হয়নি তো কি হয়েছে, আগামীবার অবশ্যই জিতবো। এতটুকু বলে সে আবার তার বক্সিং এর প্র্যাকটিস শুরু করে দেয় আর তার জয়ের দিকে এগিয়ে যায়। এই প্রথমবার ম্যারিকে এতটা খুশি দেখা যাচ্ছিল। আর এর সাথে এই অসাধারণ কাহিনীটা এখানেই শেষ হয়। মুভির এন্ড ক্রেডিট সিনে আমাদেরকে ম্যারিকে দেখানো হয় যে বাস্তবেও তার ওজন কম করেছিল। কাহিনীতে আমরা যেই নাদুস নুদুস ম্যারিকে দেখতে পেয়েছিলাম, ওটা কোনো এডিটিং এর জাদু ছিল না, বরং বাস্তবেও ম্যারি এই মুভির জন্য নিজের ওজন বাড়ায় আর আবার পরিশ্রম করে নিজেকে ফিট বানিয়েছিল। মানতে হবে বন্ধুরা। আর বাকি এই ব্যাপারে তোমাদের মতামত কি, কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, এই কাহিনীটা 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি চাইনিজ কমেডি ড্রামা, যেটার নাম ইয়োলো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।